বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলবে। 2 বছরেও ক্ষত কাটেনি জুলাই শহীদ পরিবারে। প্রিয়জনের স্মৃতি আঁকড়ে কাটছে দুঃসহ জীবন। দ্রুত বিচার ও পুনর্বাসনের দাবি। চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের ভয় ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। জামিন, সেল বদল, চিকিৎসা প্রতিটি ধাপে টাকা দিতে হয় কারারক্ষীদের। এবং কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে একের পর এক ডাকাতের হানা। বাদ যাচ্ছে না ব্যবসায়ী, পর্যটক, এমনকি মরদেহবাহী নৌকাও। পর্যটন খাতে নেতিবাচক প্রভাব। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ। এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দুর্গত এলাকায় ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত সবাইকে যথাযথভাবে পুনর্বাসন না করা পর্যন্ত তা চলবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে, সহায়তা পাবেন সবাই। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি বন্যা পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এসব অঞ্চল থেকে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দুর্গতরা। শুক্রবার চট্টগ্রামের বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তুলে দেন ত্রাণ সহায়তা। বন্যায় চট্টগ্রামের 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পুনর্বাসন কার্যক্রমে জোর দেন অর্থমন্ত্রী। প্রায় 7 লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। চন্দনাইশ ২০০০ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। জানান, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে। কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার আওতায় আনা হবে। জনগণের পাশে সব সময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি। পরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বান্দরবানের রুয়াংছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। জানান, জলাবদ্ধতার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। সবার কথা চিন্তা করছি, আমরা চেষ্টা করছি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুঁড়ি বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে বেড়েছে দাম। উত্তাল সাগর ও নদীতে মাছ ধরায় বিঘ্ন ঘটায় পটুয়াখালীর বাজারে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মাছের সরবরাহ। বিশেষ করে সামুদ্রিক মাছ ও ইলিশের সরবরাহ সবচেয়ে কম। তবে পুকুর ও ঘেরের রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ, কই চাহিদা কিছুটা পূরণ করলেও তা পর্যাপ্ত নয়। ফলে মাছের দাম কেজি প্রতি বেড়েছে 150 টাকা পর্যন্ত। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টে দূর করতে সবসময় চেষ্টা করছে সরকার। তাদের স্বার্থে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরও জানান, সরকারের লক্ষ্য 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। এটি বাস্তবায়ন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে এবং বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বেলা 11:30টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মন্ত্রী। পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে।
যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়ায়নি। আর আমি জানি গ্রামে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা 75-এর বেশি ব্যবহার করে না, সেজন্য সেখানে দাম বাড়াইনি আমরা যাতে এই মার্জিনাল মানুষগুলো যেন কষ্ট না পায় সেই দিকে আমরা চেষ্টা করি, এবং আমাদের প্রধানমন্ত্রী খুবই সচেষ্ট। যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নরসিংদী জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা। এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জুলাইয়ের চেতনা দেশের জনগণ এখনো ধারণ করে, কোনো ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বরদাস্ত করবে না। তা যদি না করেন তাহলে যে 70% মানুষ, আমরা মনে করি যে কোনো সাংবিধানিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, সংবিধান নিয়ে বিতর্ক, এটা পার্লামেন্টে সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন, এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। জুলাই আন্দোলনে বারবার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম বুকের মানিককে, কেউ হারিয়েছেন আজীবন সুখ দুঃখে পাশে থাকার জীবন সঙ্গীকে। হারানো সদস্যদের স্মৃতি আঁকড়ে এখন জীবন কাটছে দুঃসহ জীবন। প্রহর গুনছেন নির্মম হত্যাকাণ্ডের বিচারের। বৃষ্টি মাথায় নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের কবরস্থানে সমবেত একদল জাবি শিক্ষার্থী। জুলাই শহীদ শ্রাবণ গাজীর কবরে শ্রদ্ধা জানাতে এসছেন তারা। আছেন শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজীও। মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন শ্রাবণ। ছুটিতে দেশে এসে যোগ দেন অধিকার আদায়ের লড়াইয়ে। 5 আগস্ট জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় এই তরুণের দেহ। এখন ছেলে স্মৃতি আঁকড়ে ধরেই কাটছে শ্রাবণের মা বাবার জীবন। তাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল, তার শোক কখনো কাইটা উঠানো যায় না। এত কিছু বুঝাইলাম, এত কিছু করলাম, কিন্তু সন্তান আমার স্মৃতি হয়ে রইল। এদিকে 19 জুলাই রাজধানীর মানিকনগরে পুলিশের গুলিতে প্রাণ হারানো বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার বাসিন্দা মিজানুর রহমানের পরিবার এখনো শোকে বিহ্বল। ছেলের কথা মনে পড়তেই ডুকরে কাঁদেন মা বাবা। 10 বছর বয়সী মেয়ে পিঙ্কি আর 6 বছরের ছেলে সাজিদুল এখনো বাবার ফেরার অপেক্ষায়। সন্তানেরা বারবার বলে, আম্মু বাবা কই, বা আম্মু এটা করো, আম্মু এটা। আমি তো সব চাহিদা তাদের পূরণ করতেও পারি না, আর এমন কিছু করতেও পারি না যেটা তাদের বাবা করতো। জুলাইয়ের শহীদ বরগুনার 10টি পরিবারের গল্প একই। প্রিয়জনের জন্য নীরবেই ফেলছেন চোখের জল। প্রহর গুনছেন নেই বিচারের। এইভাবে যেন আল্লাহ কাউরে করেন, আল্লাহ বিচারের অগ্রগতি নাই। জুলাই সনদ বাস্তবায়ন, সেটার দিকে সরকারের কোনো সদিচ্ছা আমি এখন পর্যন্ত পুরো শতভাগ দেখছি না। যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ, তাদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি পরিবারগুলোর পাশে থাকবে নতুন সরকার, এমনটি প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। শ্রাবণ গাজীর নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যে কোনো স্থাপনার নামকরণের দাবি জানাই, যাতে পরবর্তী প্রজন্ম তাদের এই নামগুলো দেখে তাদের ইতিহাস জানতে পারে। যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা তো পাচ্ছি না, বরং তারা এখন মানবতার জীবন পার করছেন, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই সরকার তাদের জন্য কিছু একটা করুক। পাশাপাশি জুলাইয়ের প্রতিটি হত্যা ও অপরাধের বিচার নিশ্চিতেরও দাবি তাদের। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। 2 বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 166 জন বন্দী। উদ্ধার হয়নি লুট হওয়া 26টি আগ্নেয়াস্ত্র সহ 6000 রাউন্ডের বেশি গোলাবারুদ। পলাতক বন্দী, লুটের অস্ত্র ও গুলি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয়রা। পালানো বন্দীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। 2024-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের আগে 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন বন্দীর সবাই। লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 8000-এর বেশি গোলাবারুদ। আগুনে জ্বালিয়ে দেয়া হয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র। পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ ও গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 166 জন। লুট করা অস্ত্রের মধ্যে ফেরত এসেছে 43টি আর উদ্ধার করা হয়েছে 16টি। তবে এখনও হদিস নেই 26টি আগ্নেয়াস্ত্রের।
লুট হওয়া অস্ত্রের অবাধ ব্যবহার ও পলাতক বন্দীদের সক্রিয়তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। চরাঞ্চল আছে, ওইখানে আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে নরসিংদীর যে সাধারণ যে নাগরিক আছে আমরা, তারা কেউই নিরাপদ না। এগুলি দিয়া অনেক চুরি ডাকাতি, অনেক রাজধানী দেশে বাইরে গেছে, অপরাধী বেরিয়ে গেছে, তাদের চক্র মহল্লায় মহল্লায় বৃদ্ধি পাচ্ছে। সরকার সক্রিয় হলে এই অপরাধীদের দ্রুত ধরা সম্ভব। বাংলাদেশ পুলিশ অনেক দেশের চাইতে খুব তৎপর পুলিশ বাংলাদেশ পুলিশ। এদিকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার তাগিদ জেল সুপারের। আর পুলিশের দাবি, লুট করা অস্ত্র, গোলাবারুদ সহ পলাতক বন্দীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র লুট হয়েছিল 85টি অস্ত্রের মধ্যে আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি 43টি। পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসেবে কিছু অস্ত্র রয়েছে, বাদ বাকি আরো 27টি অস্ত্র এখন উদ্ধার হয়নি। আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদের নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে টাকা। আর এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য অবৈধ আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগে। 2000-3000 মনে করে। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরও 20,000 টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার এক স্বজনের ব্যক্তিগত বিকাশ নম্বরে। আমার ভাইরা যেদিন বেরোয় এই দিন আমাদের হুমকি ধামকি দিয়ে ওই টাকা 5,000 আর 15,000, এই 20,000 টাকা মোটা অঙ্কের টাকা নিয়েছে আমার কাছ থেকে। বিকাশে এইটা সম্ভব সুবিধার মেয়ের নাম্বার। একই কায়দায় কুষ্টিয়ায় এক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে 76,000 টাকা আদায় করা হয়েছে। আর এসব অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। 3 মে আমার জামিন হয়। জামিন হওয়ার পরে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হেলাল আমাকে বলে, মামুন ভাই এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে। এছাড়া বন্দীদের সাথে দেখা করা, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন করা হয় কারাগারে। এমন অভিযোগ বন্দী ও স্বজনদের। আমার কাছ থেকে 76,500 টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমাকে বলে, তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে। কেস টেবিলের ভয় দেয়কে বিভিন্ন কয়েদিদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জেলা কারাগারের হেলাল নামের একজন কারারক্ষী, উনি নাকি তার কাছ থেকে 76,500 টাকা নিয়েছেন। কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে 600 জন। প্রতিটি অনিয়মের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা। কয়েকদিনের ব্যবধানে গরু ব্যবসায়ী, হাঁস ব্যবসায়ী, পর্যটক, এমনকি মরদেহবাহী নৌকায়ও হামলা চালিয়েছে ডাকাতরা। এসব ঘটনায় আতঙ্কে হাওড়বাসী, নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। একসময় যে জনপদে ছিল শান্ত নদীপথ আর পর্যটনের আকর্ষণ, সেখানে এখন ডাকাত আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে কিশোরগঞ্জের করিমগঞ্জ, মিঠামইন, ওইটনায় একের পর এক নৌ ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাওরবাসী। গেল 7 জুলাই রাতে করিমগঞ্জের নোয়াগাঁও স্নুইসগেট এলাকায় 15 দিন বয়সী শিশুর মরদেহবাহী নৌকায় হানা দেয় ডাকাত দল। স্বজনদের মানবিক আবেদনও তাদের মন গলাতে পারেনি। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও সোলার ব্যাটারি। বালিখোলা থেকে 15 মিনিট ছাড়ার পর 15 মিনিট পরে আমাদেরকে একটা নৌকা
আক্রমণ করছে। তখন কইতাছে লাস্ট তো পরে আগে তোরা কি আছে তোরা দে, তখন আমরা হাতে বাইর করে রাখতে এই জিনিসগুলি রাখতে দিকে দৌড় হের রাত। এ ঘটনার পরদিন মিঠামইনে গরু ব্যবসায়ীদের মারধর করে ছিনিয়ে নেওয়া হয় 4.5 লাখ টাকা। একই দিন সন্ধ্যায় ইটনায় হাঁস ব্যবসায়ীদের নৌকাতেও লুটপাট চালায় ডাকাত দল। এই আমরা মারপিট করছি, মারপিট করে টাকা আসিন সাথে 4.5 লক্ষ টাকা দিয়ে আমার প্রতি দেন এই বর্ষ দেখাইতে। এর আগেও পর্যটকবাহী ট্রলারে হামলা চালিয়ে প্রায় 40 লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ওঠে। এসব ঘটনায় পর্যটন খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। 5টার পরে নৌকা আর চালাইতে পারি না, বন্ধ করে দিয়েছি ডাকাতের ডরে। একদিন পর পর 2 দিন পর পর ডাকাতি হচ্ছে, এগুলা কি আমরা পড়াশোনা দেখতেছে না? পড়াশোনা কিসের জন্য? নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অনেকেই হাওরে যেতে চান না, তবে পুলিশের দাবি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্ল্যান করেছি, এই যে পর্যটকরা জন্য নিরাপদে এখান থেকে ভ্রমণ করে যেতে পারে। এই কন্ট্রোল রুমে আমাদের ইমার্জেন্সি ফোর্স থাকবে। হাওড়া অঞ্চলে ডাকাতি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চুরি যারা করে, ডাকাতি যারা করে লিস্ট আছে, ও প্রিভিয়াস রেকর্ড দিয়ে তাদেরকে ধরে। আপনি অ্যাওয়ারনেস তৈরি করে, আপনি পান না 3 দিন অভিযান করেন, ওই এলাকা ছেড়ে চলে যাবে, ডাকাতি তো দূরের কথা। হাওড়ের বাসিন্দারা বলছেন শুধু সামরিক টহল নয়, প্রয়োজন স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে নিপা জান্নাতি নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানিয়েছেন সকালে নিপা জান্নাতি সহ কয়েকজন শিক্ষার্থী নামারচর বিলে গোসলে যায়। এ সময় নিপা ও জান্নাতি পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা আশপাশের লোকজনকে ডেকে আনলে 2 শিশুকে পানি থেকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দায় খালে গোসলে নেমে 4 কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নোয়ালীর নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ। পুলিশ ও নৌ পুলিশের ঠেলাঠেলিতে মরদেহটি 24 ঘন্টায় উদ্ধার করা হয়নি। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। তবে এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশকে জানানো হলেও উদ্ধার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, 2 বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে আছে। নৌপুলিশ দাবি করছে ঘটনাস্থল তাদের দায়িত্বাধীন নয়। আর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। তবে ঘটনাস্থলে বিকেলের দিকে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। ময়মনসিংহের ভালুকার আওলাতলী এলাকায় মাদক ব্যবসার অভিযোগে পারভেজ নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের দাবি, পারভেজ ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একত্রিত হয়ে তার বাড়িতে যায়। এ সময় পারভেজ ও তার মা পারভিনকে আটক করে মাদক সহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 34 লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। রাতে কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির আমানগন্ডা বিওপি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোনাপুর এলাকায় শাড়ির চালানটি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর বাজার মূল্য 33,90,000 টাকা। শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চট্টগ্রামের পর্যটন খাতকে বিশ্বমানের করতে উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আমা কফি দৃষ্টি বিজনেস আইডিয়া কন্টেস্টের 14তম আসরের গ্র্যান্ড ফিনালে। গত 3রা জুলাই চট্টগ্রামের 12টি বিশ্ববিদ্যালয়ের 36টি দলের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগীরা চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রানার আপ হয় চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।